জ্বালানি সংকট মোকাবেলায় অফিস সকাল 9টা থেকে বিকেল 4টা, সন্ধ্যা 6টায় বন্ধ শপিং মল, দোকানপাট। মন্ত্রিপরিষদের বৈঠকে সিদ্ধান্ত, শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত রোববার। ছুটির দিনেও পাম্পে দীর্ঘ লাইন, মেহেরপুরে অবৈধ মজুতের 4,500 লিটার ডিজেল জব্দ। রাশিয়া থেকে 6 লাখ মেট্রিক টন তেল আনতে যুক্তরাষ্ট্রের চিঠির জবাবের অপেক্ষায় ঢাকা। সারা দেশে বেড়েই চলেছে হাবের প্রাদুর্ভাব। আক্রান্ত শিশুদের 60 ভাগেই 9 মাসের কম বয়সী। টিকা কার্যক্রম শুরুর অপেক্ষায় অভিভাবকরা। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে পাল্টেছে জঙ্গল সলিমপুর। স্বাভাবিক জীবনযাপনে ফিরছেন বাসিন্দারা। নিরাপত্তায় সার্বক্ষণিক টহল, নেওয়া হচ্ছে সরকারি নানা প্রকল্প। ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্রের আঘাত। মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় ইরানের হামলা। সামরিক শক্তিতে হরমুজ মুক্ত করার মার্কিন পরিকল্পনা অবাস্তব বলছে ফ্রান্স। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিসবাহুল আলিফ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবেলায় অফিসের কর্মঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি বেসরকারি অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। ব্যাংকের লেনদেন সকাল 9টা থেকে 3টা পর্যন্ত। বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং শপিং মল বন্ধ হবে সন্ধে 6টায়। বৃহস্পতিবার সংসদ সচিবালয়ে 3 ঘণ্টাব্যাপী মন্ত্রিপরিষদ বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। তবে শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত আসবে রোববার। আহমদ সালেহিনের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানি সংকট, যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। আর এই পরিস্থিতি মোকাবেলায় নানামুখী সিদ্ধান্ত নিতে সংসদ অধিবেশন শেষে সংসদ সচিবালয়ে বৃহস্পতিবার রাত 9:15টায় শুরু হয় মন্ত্রিপরিষদ বৈঠক। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগের যে একটা 3 ঘন্টার বৈঠকে আসে বেশ কিছু সিদ্ধান্ত। জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সেই সিদ্ধান্ত জানাতে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে যেখানে আমাদের সাপ্লাই লাইনটা ইনসিকিউর হয়ে গেছে, তার ফলে যে প্রাইসের ফ্লাকচুয়েশন হচ্ছে, সেইটাকে মোকাবেলার জন্য আমরা কি ব্যবস্থা নিতে পারি। এ সময় তিনি জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সাপ্লাই লাইন ঝুঁকিতে পড়ায় সরকারি ও বেসরকারি অফিসের কর্মঘণ্টা 1 ঘণ্টা কমিয়ে সকাল 9টা থেকে 4টা পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ব্যাংকের লেনদেন হবে 9টা থেকে 3টা পর্যন্ত। বাণিজ্যিক অফিসগুলো আমরা কমিয়ে নিয়ে আসতেছি 1 ঘণ্টা করে, 9টার থেকে 4টা পর্যন্ত অফিস চলবে, সকল অফিস। এটা সরকারি বেসরকারি সকল অফিস। ব্যাংকিংগুলো চলবে আওয়ার্স 9টার থেকে 3টা পর্যন্ত, 4টায় ব্যাংক বন্ধ হয়ে যাবে। জরুরি প্রতিষ্ঠান ছাড়া বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শপিং মল সহ সব দোকানপাট সন্ধ্যা 6টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এমনটা জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি খরচে নতুন যানবাহন এমনকি কম্পিউটার সামগ্রী না কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দোকানপাট 6টার সময় বন্ধ হয়ে যাবে সব। দোকানপাট বলতে শপিং মলও তার মধ্যে পড়ে। 6টার পরে কোনো মার্কেট চলবে না। খাবার দোকান, ওষুধের দোকান, এইরকম জরুরি যেটা অর্থবার্ষিকীয় সবার সবসময় যা থাকে সেগুলো খোলা থাকে। কোনো রকমের বেসরকারি বিবাহ বা কোনো উৎসব উপলক্ষে কোনো আলোকসজ্জা করা যাবে না। সরকারি কিছু ব্যয় হ্রাস কমানো হচ্ছে। আগামী 3 মাস পর্যন্ত সরকারি কোনো নতুন যানবাহন ক্রয় করা হবে না, কোনো জলযান ক্রয় করা হবে না, কোনো আকাশযান ক্রয় করা হবে না, কোনো কম্পিউটার সামগ্রী ক্রয় করা হবে না। এছাড়া অভ্যন্তরীণ প্রশিক্ষণ যেগুলো আছে সেগুলো 50% বন্ধ করা হয়েছে। সরকারি অর্থায়নের সকল বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ করা হয়েছে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত। সভা সেমিনারে আপ্যায়ন ব্যয় 50% হ্রাস করা হয়েছে। জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস এই খাতে আমাদের যে ব্যয়টা হতো সরকারের, সেটা আরও 30% কমানো হচ্ছে। এছাড়া ভ্রমণ ব্যয় যেগুলো প্রয়োজন নেই সেগুলো কমাতে বলা হয়েছে, এখানে আমরা 30% হ্রাস করে দিচ্ছি। তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত আসবে রোববার। শিক্ষার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যে বিভিন্ন জায়গায় যে চাহিদা আছে বিভিন্ন পর্যায়ে, সেটা বিবেচনা করে নিয়ে রোববার থেকেই কিছু আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবেন। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে শুল্কমুক্তভাবে আমদানি করা যাবে বিদ্যুৎ চালিত বাস। আলোকসজ্জা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। বিভিন্ন স্কুলের জন্য অজস্র গাড়ি যায়, এইটার বদলে ঢাকা শহরে এবং দেশের অন্যান্য স্থানে এখন থেকে এইটাকে পরিহার করে দিয়ে ইলেকট্রিক বাস নামানোর একটা সিদ্ধান্ত হয়েছে। তার জন্য স্কুলগুলো কোনো শুল্ক ব্যতীতই তারা বাসগুলো আনতে পারবেন। কমার্শিয়াল ক্ষেত্রে যারা বাস নেবেন অন্যান্য ক্ষেত্রে তারাও নিতে পারবেন, তবে তাদের ক্ষেত্রে 20%
শুল্ক ধার্য করা হবে। সংকট মোকাবেলায় মধ্যপ্রাচ্য ছাড়াও অন্যান্য উৎস থেকে জ্বালানি সংগ্রহ করা হচ্ছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে আসবে, ইভেন কি কাজাকস্তানের থেকেও আসার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, আমরা ব্যবস্থা নিয়েছি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের জন্য ছুটির দিনেও ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণিতে আছেন ওয়ালিউল সাকিব এবং দিনাজপুরে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি শুরুতে যুক্ত হব সাকিবের সাথে। সাকিব, ছুটির দিন শুক্রবার অনেকেই ভাবেন যে পেট্রোল পাম্পে যে তেলের সংকট নিয়ে দীর্ঘদিনের যে ভোগান্তি সেটি হয়তো কিছুটা হলেও কম হতে পারে, কিন্তু আমরা প্রতি ছুটির দিনে শুক্র কিংবা শনিবার দেখতে পাচ্ছি যে ভোগান্তির চিত্রগুলো কিন্তু আরও বড় আকার ধারণ করে। বিশেষ করে এই যে আমি তেজগাঁওয়ের যে ট্রাস্ট ফিলিং স্টেশনে আছি, এখানে আমি দেখতে পাচ্ছি প্রায় 12-13 ঘন্টা কিংবা তার বেশি সময় ধরেও কিন্তু এখানে অপেক্ষা করছেন বিশেষ করে বাইকার এবং গাড়ি চালক যারা রয়েছেন তারা। তো তারা বলছেন যে রাত 12টা কিংবা 11টা কিংবা 10টা থেকে কিন্তু তারা এই ফিলিং স্টেশনে সিরিয়াল ধরে আছেন। এখন পর্যন্ত অনেকেই কিন্তু তেলের দেখা পাননি। কারণ হিসেবে তারা বলছেন যে এখানে একটি মাত্র মেশিন দিয়ে গাড়ি এবং বাইক উভয় যে যানকেই কিন্তু তেল দেওয়া হচ্ছে। তো তারা আসলে এই বিষয়টি প্রশ্ন তুলেছেন বারবার যে কেন যে এত চাপ এবং এত গ্রাহকের যে চাহিদা, তারপর আসলে কেন একটি মাত্র মেশিন দিয়ে তেল দেওয়া হচ্ছে, সেই বিষয়টি কিন্তু তারা প্রশ্ন তুলছেন বারবার। এখানে আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম, বিশেষ করে এই ফিলিং স্টেশনে যারা কর্মচারী কিংবা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে কোনো সদুত্তর দিতে পারেননি। আসলে যদিও এখানে যে প্রতিটি বাইক এবং গাড়ি আসলে যে পর্যাপ্ত পরিমাণ তেল ভরেই কিন্তু দেওয়া হচ্ছে, তারপরও আসলে যে কেন বেশ এখানে অনেকগুলো মেশিন থাকার পরও কেন একটি মেশিনে দেওয়া হচ্ছে সেই বিষয়ে আসলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। এছাড়া আসলে যে রাজধানীতে আমরা জানি যে যতগুলো ফিলিং স্টেশন রয়েছে, বিশেষ করে ছোটগুলো কিন্তু এখনও বন্ধ এবং বড়গুলোতে তেল দেওয়া হচ্ছে, এবং যত ভালো ভালো বড় বড় ফিলিং স্টেশন রয়েছে সেখানে কিন্তু আমরা একই চিত্র দেখতে পাচ্ছি। বেশি কিছু যে ফিলিং স্টেশন বন্ধ থাকার কারণে নির্দিষ্ট কিছু ফিলিং স্টেশনে কিন্তু চাপ পড়ছে, এবং সে কারণেই কিন্তু এই ভোগান্তির চিত্র আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি। আর বিশেষ করে শুক্রবার শনিবার আমরা জানি যে রাস্তায় সড়কে তেমন কোনো যানবাহনের চাপ থাকে না, কিন্তু তারপরও আসলে যানবাহনের চাপ না থাকলেও, কর্মক্ষেত্রের ব্যস্ততা না থাকলেও কিন্তু মানুষকে দীর্ঘ সময় ধরে এই ফিলিং স্টেশনগুলোতে বসে থাকতে হচ্ছে এবং তেল নিয়ে আসলে ভোগান্তিতে পড়তে হচ্ছে। তবে এই দীর্ঘ দিন ধরে যে ভোগান্তি চলে আসছে, তেলের সংকট চলে আসে, সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে কোনো ধরনের সংকট নেই এবং পর্যাপ্ত পরিমাণে তেল রয়েছে, এবং সরকার বলছে যে পরিমাণ তেল রয়েছে এবং যে পরিমাণ তেল আসছে পথে সেই অনুযায়ী কিন্তু এই এপ্রিল মাসের যে পুরো মাসটা চালিয়ে নেওয়ার মতো জ্বালানি তেল দেশে আছে বলে কিন্তু সরকারের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে ঢাকার এই ফিলিং স্টেশনের সবশেষ পরিস্থিতি। এই মুহূর্তে আমরা দিনাজপুরে চলে যাব, সেখানে আছেন আমাদের সহকর্মী গোলাম নবী দুলাল। কঠোর বিধিনিষেধ আরোপ করার পরেও কিন্তু অবস্থার কিন্তু তেমন পরিস্থিতির পরিবর্তন হচ্ছে না। অন্যান্য দিনের মতোই কিন্তু জ্বালানি তেল নিতে এসে দীর্ঘ লম্বা লাইন দেখছি। আমি এই মুহূর্তে শহরের একটি ফিলিং স্টেশনে রয়েছি, যেখানে সকাল 7টা থেকে এখানে মোটর সাইকেল বিভিন্ন যানবাহন লাইন দিয়ে তেল নিচ্ছে। বিশেষ করে জেলা প্রশাসক ইতিমধ্যেই আপনার 10 দফা বিধিনিষেধ আরোপ করেছেন যে হেলমেট, ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন ছাড়া তেল মিলবে না। এই ধরনের আপনার শর্ত আরোপ করার পরও আমরা দেখছি যে দীর্ঘ লাইন এবং লাইন নিতে এসে অনেকে কিন্তু আপনার ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষ করে যারা বলছেন যে লাইন নিয়ে দীর্ঘ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তারা এই জ্বালানি তেল নিচ্ছেন। এখানে কিন্তু আজকে এই পেট্রোল পাম্পে 300 টাকার বেশি তারা পেট্রোল দিচ্ছেন না, এবং অনেকে বলছেন যে এটা তাদের পর্যাপ্ত না, এর চেয়ে বেশি দিলে তাদের জন্য খুব সুবিধা হতো। এবং অনেকে অভিযোগ করেছেন যে তারা ঘন্টার পর ঘন্টা লাইন ধরে দাঁড়িয়ে থাকার পরও কিছু প্রভাবশালী তারা কিন্তু আপনার এই লাইন ক্রস করে তেল নিতে আসছেন। এইখানে কিন্তু আপনার ট্যাগ অফিসার, পুলিশে তাদেরকে রাখা হয়েছে, তারাও কিন্তু খুব একটা যে কার্যকর ভূমিকা পালন করছেন এই ধরনের অভিযোগ করেছেন। আপনার হচ্ছে পেট্রোল পাম্পের বিরুদ্ধে অভিযোগ করেছেন আপনার মোটর সাইকেল নিতে আসা যারা তেল এখানে নিচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি একটা যে দিনাজপুরে কিন্তু প্রতিটি পাম্পে কিন্তু তেল দেওয়া হচ্ছে না, এবং যেসব পাম্পে তেল দেওয়া হচ্ছে সেসব পাম্পে কিন্তু আপনার এই ধরনের দীর্ঘ লাইন এবং অপেক্ষার পালা শেষ হচ্ছে না। এবং অনেকে বলছেন যে এই যে জ্বালানি তেলের যে সংকট, এই থেকে তারা কবে পরিত্রাণ পাবে তা জানছেন না, এবং এই দুর্ভোগের কারণে অনেকে যারা সরকারি কর্মকর্তা বা বিভিন্ন জায়গায় যাচ্ছেন তারা কিন্তু আরো বেশি আপনার দুর্ভোগে পড়ছেন। তো আমার কাছ থেকে জ্বালানি তেলের সর্বশেষ তথ্য এই ছিল।
যুক্ত ছিলাম দিনাজপুর থেকে এবং শুরুতেই যুক্ত ছিলাম রাজধানীর বিজয় সরণি থেকে। মেহেরপুরে অবৈধভাবে মজুত করা লরি বোঝাই প্রায় ৪,৫০০ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। মধ্যরাতে গাংনী উপজেলার সাহেবনগর বাজারের রিপন নামে এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকানে লরি থেকে তেল নামানোর খবরে সেখানে যায় পুলিশ। এ সময় দোকানের ব্যারেল থেকে ৬০০ লিটার তেল জব্দ করা হয়। তেলের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তেল বোঝাই লরিটি জব্দ করে গাংনী থানা হেফাজতে নেওয়া হয়। লরিটিতে প্রায় ৪,৫০০ লিটার ডিজেল ছিল বলে জানিয়েছে পুলিশ। রাশিয়া থেকে ২ মাসে অন্তত ৬ লাখ মেট্রিক টন ডিজেল আমদানি করতে চায় সরকার, যা দিয়ে কমপক্ষে ১.৫ মাসের চাহিদা মেটানো সম্ভব। তবে নিষেধাজ্ঞার ঝুঁকি বিবেচনায় পুরো বিষয়টি নির্ভর করছে মার্কিন সম্মতির ওপর। আর এ নিয়ে যুক্তরাষ্ট্রের রপ্তানি দপ্তরকে দেয়া চিঠির জবাবের অপেক্ষায় জ্বালানি বিভাগ। ভারত সহ অন্যান্য দেশের নজির টেনে বিশেষজ্ঞরা বলছেন, কৌশলী আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিবাচক সাড়া আদায় সম্ভব। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। ইরান যুদ্ধের প্রভাবে সৃষ্ট সংকট আর মার্কিন নিষেধাজ্ঞার সাময়িক শিথিলতায় ফের আলোচনায় রাশিয়ার জ্বালানি তেল। গত মাসে অপরিশোধিত তেল ও ডিজেল দুই ধরনেরই জ্বালানি আমদানি করতে মস্কোর প্রস্তাব পায় ঢাকা। তবে মধ্যপ্রাচ্যের তুলনায় ভারী হওয়ায় রাশিয়ার অপরিশোধিত তেল শোধনের উপযোগী নয় দেশের একমাত্র পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি। সেজন্য রাশিয়া থেকে পরিশোধিত তেল কিনতে আগ্রহী জ্বালানি বিভাগ। আলোচনা চলছে ২ মাসে ৬ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির, যা অন্তত ১.৫ মাসের চাহিদার সমান। সরকার যদি রাশিয়ার সাথে লিঙ্ক করে এই ৬ লক্ষ টন যদি আমরা আনতে পারি, এটা খুবই ভালো। এটা কিন্তু তাদেরকে কুইক করতে হবে এটা, কারণ এটা আমেরিকা কিছুদিন পরে আবার বন্ধ করে দিবে। এই একটা সময় আছে যখন আমরা এইটাকে করতে পারি। তবে রাশিয়া থেকে তেল আমদানির বিষয়টি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সম্মতির উপর। নিষেধাজ্ঞায় শিথিলতা চেয়ে এর মধ্যে মার্কিন রফতানি দফতরে চিঠি দেওয়া হয়েছে। এখন অপেক্ষা ওয়াশিংটনের ইতিবাচক সাড়ার। ইউএসের সাথে আমাদের কথা হয়েছে, আমরা চিঠি লিখেছি। চিঠির উত্তর পেলে, আপনারা জানেন যে স্যাংশন ওয়েবার না পেলে তো আমি ওই উৎস থেকে আসলে আনতে পারবো না। যদি আমরা ওয়েব হয় তখন দেখা যাবে কত দিনের জন্য হলো, কত মেট্রিক টনের জন্য হলো, সেটা ফাইনালি জানা যাবে এরপর। গত মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন জ্বালানি মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে ওঠে রুশ তেলের বিষয়টি। বিশ্লেষকরা মনে করেন, জ্বালানি কূটনীতিতে দক্ষতা দেখাতে পারলে মিলতে পারে ট্রাম্প প্রশাসনের সবুজ সংকেত। অন্য দেশকে যদি ছেড়ে দেয়, তাহলে বাংলাদেশকে ছেড়ে না দেওয়ার কোনো কারণ নেই। এনার্জি ডিপ্লোম্যাসির অন্যতম হলো যে আমার নেগোসিয়েশন স্কিলটা আছে কিনা। আমাকে তাকে বোঝানো এটাই হলো যে আমার এখানে যদি এনার্জির ঝামেলা হয়, তাহলে কিন্তু তোমারই ক্ষতি হবে। আমি যেটাকে তোমার দেশে পাঠাই, সেটার দাম যদি বেড়ে যায় এবং সেখানে যদি ঝামেলা হয়, তাহলে তো তোমারই ক্ষতি। এর আগে ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে প্রস্তাব এসেছিল রুশ তেল কেনার। তবে মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি বিবেচনায় পরে আর তেমন এগোয়নি আলোচনা। চলমান বৈশ্বিক সংকটে মুখ্য হয়ে দাঁড়িয়েছে জ্বালানি কূটনীতি। এ অবস্থায় সব পক্ষের সঙ্গে ভারসাম্যপূর্ণ যোগাযোগে যতটা সফল হওয়া যাবে, ততই সহজ হবে জ্বালানি পরিস্থিতি সামাল দেয়া, এমনটি মনে করেন বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এবার জানাবো হাম সংক্রমণের খবর। দেশে বেড়েই চলছে হামের প্রাদুর্ভাব। হাসপাতালে ভর্তির ৬০% শিশুর বয়স ৯ মাসেরও কম। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর মহাখালী সংক্রমক ব্যাধি হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসেন এবং পাবনায় আছেন সবুজ মোল্লা। সরাসরি প্রথমে যুক্ত হব মনিরের কাছে। হামে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। সারা দেশের মতো রাজধানীর ঢাকার হাসপাতালগুলোতেও এই চাপ ক্রমেই বাড়ছে। আমরা এই মুহূর্তে আছি সংক্রামক ব্যাধি হাসপাতালে। এই হাসপাতালেও যেই নির্দিষ্ট ওয়ার্ড করা হয়েছে হামের জন্য, সেই ওয়ার্ডের বেডগুলো পরিপূর্ণ হয়ে বারান্দা, করিডোর এর ফ্লোরেও চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং এখানকার যেই রোগীরা আছে, আমরা যেই শিশুরা, বিশেষ করে আমরা দেখেছি বেশিরভাগ শিশুর বয়সে কিন্তু ৯ মাসের কম বয়সী, যার কারণেই মূলত দুশ্চিন্তা বাড়ছে অভিভাবকদের। এবং সেই সঙ্গে অভিভাবকরাও যেটি বলছেন যে তাদের বড় দুশ্চিন্তার আরও একটি কারণ, সেটি হামজনিত যেই হামজনিত নিউমোনিয়ার কারণেই শিশুদের যেই শারীরিক অবস্থা, সেই অবস্থা ধীরে ধীরে খারাপ হচ্ছে। এবং কারো নিউমোনিয়া পরে হাম হয়েছে, আবার কারো হাম এবং সঙ্গে নিউমোনিয়া দেখা দিয়েছে। তো এই সংখ্যা কিন্তু দিন দিনই
বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে গতকাল যেই প্রতিবেদন দেওয়া হয়েছে সেই প্রতিবেদনে বলা হয়েছে সবশেষ হাসপাতালে ভর্তি হয়েছে সন্দেহজনক অর্থাৎ হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে 685 জন রোগী এবং এদের মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে 26 জনের এবং গত 24 ঘন্টার যেই তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সেখানে জানানো হয়েছে হামের উপসর্গ নিয়ে 4 জনের মৃত্যু হয়েছে এবং তবে যেটি স্বস্তির খবর যে নিশ্চিত হাম হয়েছে এমন কোনো মৃত্যুর খবর তারা নিশ্চিত করেনি এবং যেটি আসলে বলছেন যে চিকিৎসকরাও বলছিলেন যে টিকার যেই কার্যক্রম ব্যাহত হয়েছে এবং ইমিউনিটি গ্যাপ তৈরি হয়েছে সেই কারণেই এই প্রাদুর্ভাব বেড়েছে বলে বলছেন চিকিৎসকরা। তো শুধু রাজধানীতে না সারা দেশের চিত্রই একই। আমরা এই মুহূর্তে যাব পাবনায়। পাবনা জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী সবুজ মোল্লা। সারা দেশের ন্যায় পাবনা জেলাতেও প্রতিদিনই হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আসলে হাসপাতালটিতে প্রতিদিন যে পরিমাণে রোগী ভর্তি হচ্ছেন ঠিক তার থেকে কম বা বেশি পরিমাণে রোগী কিন্তু হাসপাতালে ভর্তি থেকে সুস্থ হয়ে তারা কিন্তু আবারও নিজ বাড়িতে কিন্তু অবস্থান করছেন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি 250 শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে। বর্তমানে এই হাসপাতালটিতে শিশু ওয়ার্ডে 38টি বেডের বিপরীতে অন্তত 120 থেকে 130 জন শিশু রোগী ভর্তি রয়েছেন, যে কারণে বিছানায় জায়গা না হওয়াতে আমরা দেখতে পাচ্ছি যে মেঝেতে কিন্তু চিকিৎসা গ্রহণ করা হচ্ছে। হাসপাতাল ঘুরে রোগী ও রোগীর স্বজনদের সাথে আমরা কথা বলে আমরা যেমনটি জেনেছি যে কর্তব্যরত নার্স বা ডাক্তার কেউ কিন্তু ভালো মতো সেবা প্রদান করছে না, রোগীদের সঙ্গে খারাপ আচরণ ঠিক মতো সেবা না দেওয়ার অভিযোগ উঠেছে। হাতে কোনো 2-1টি নার্স সেবা দিলেও মূলত জানা গেছে তারা কিন্তু ইন্টার্ন করছে। এদিকে হাসপাতালগুলোতে ঘুরে দেখেছি যে হাসপাতালটির পরিবেশ অনেকটি নোংরা, এছাড়া কারেন্টও কিন্তু ঠিক মতো থাকছে না। এদিকে হাম আক্রান্তর বিষয় হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে 1 মাসের ব্যবধানে এই হাসপাতালটিতে মোট 130 জন রোগী হাম আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ভর্তি আছেন 28 জন রোগী। আর গত 24 ঘন্টায় 8 জন নতুন রোগী ভর্তি হয়েছে। এছাড়া চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে কিন্তু বাড়ি ফিরেছেন 6 জন রোগী। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে এমনটাই কিন্তু জানিয়েছেন। গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা জানিয়ে রাখি যে হামে কিন্তু শুধুমাত্র যে শিশুরা আক্রান্ত হচ্ছেন এমনটি নয়, বেশ কয়েকজন বয়স্ক রোগীরাও কিন্তু এখানে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তবে শিশুদের পরিমাণটা কিন্তু বেশি লক্ষ্য করছি আমরা। হামে আক্রান্ত হওয়া শিশু ও পরিবারের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে বলছেন যে তাদের বাচ্চাদেরকে টিকা প্রদান করার পরেও কিন্তু বাচ্চারা কিন্তু আক্রান্ত হচ্ছেন। মূলত সরকারের কাছে তারা দ্রুত প্রতিকার চেয়ে কিন্তু আবেদন জানিয়েছেন। আসলে হামের বিষয়টা আরো একটু যদি বলি তাহলে হাম একটি বায়ুবাহিত রোগ, এটি বাতাসের সঙ্গে কিন্তু সংমিশ্রণ হয়ে যে কাউকে আক্রান্ত করতে পারে। অর্থাৎ এই হামের যে বিষাক্ত যে জিনিসটা রয়েছে সেটি কিন্তু বাতাসের সঙ্গে 2 ঘন্টা ভেসে থাকতে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন ডাক্তাররা। এই ছিল আমার কাছে সর্বশেষ। হামের প্রাদুর্ভাবের খবর জানতে প্রথমে যুক্ত ছিলাম মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে এবং পরবর্তীতে যুক্ত হই পাবনা থেকে। ভয় আর আতঙ্কের জনপদ এখন স্বস্তির নিঃশ্বাস। স্বাভাবিক জীবনযাপনে ফিরছেন বাসিন্দারা। বলছি এক সময়ে সন্ত্রাসীদের সাম্রাজ্য হিসেবে পরিচিত পাহাড়ি জনপদ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের কথা। প্রশাসন নিয়ন্ত্রণে নিয়ে স্থাপন করেছে অস্থায়ী 2টি ক্যাম্প। নিরাপত্তা ও সুযোগ সুবিধা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে নানা প্রকল্প। জঙ্গল সলিমপুর ঘুরে এসে নূরজামান আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। বাহির থেকে সাদামাটা মনে হলেও বাড়ির ভেতরে আভিজাত্যের ছোঁয়া। গভীর জঙ্গলে অপরূপ দোতলা বাংলো, সুদৃশ্য বাগান ও সুইমিং পুল। সন্ত্রাসীদের বিলাসী জীবনযাপনের এমন দৃশ্য সামনে আসে আতঙ্কের জনপদ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে প্রশাসন নিয়ন্ত্রণের পর। কিছুদিন আগেও ভয়ের জনপদ ছিল এটি। প্রবেশপথে সন্ত্রাসীদের সশস্ত্র পাহারা, ঢুকতে গেলে বিশেষ পরিচয়পত্র। সেই ভয়ঙ্কর জঙ্গলে গত 9 মার্চ 4000-এর বেশি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে পাল্টে যায় দৃশ্যপট। নিয়ন্ত্রণে নিয়ে স্থাপন করে অস্থায়ী 2টি ক্যাম্প। এখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠী, কোনো সন্ত্রাসী বাহিনী, এটা কে আসলো এটা ইম্পর্টেন্ট না। এখানে সন্ত্রাস দমন আমাদের উদ্দেশ্য, যেই আসুক তাকে দমন করা হবে।
স্থানীয়দের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিতে সার্বক্ষণিক টহলে আইনশৃঙ্খলা বাহিনী সুযোগ সুবিধা নিশ্চিতে নেওয়া হচ্ছে সরকারি নানা প্রকল্প। অত্যন্ত সুন্দর একটা এলাকা, আপনারা দেখেছেন প্রাকৃতিকগত দিক থেকে আমরা এই সৌন্দর্যটা ধরে রেখে মানুষগুলোকে সুন্দর করে আমরা তাদেরকে সুন্দর জীবনে ফিরিয়ে নিয়ে আসতে চাই। প্রশাসনের এমন উদ্যোগে আতঙ্কের জনপদে এখন স্বস্তির নিঃশ্বাস স্থানীয়দের। আলীনগর ইয়াসিন যে ছিল সে একটা সন্ত্রাস ছিল, তার তাণ্ডবে পুরা ছিন্নমূল জঙ্গল সলিমপুর খুব নির্যাতিত জনগণরা ছিল। আমি মনে করি যে প্রশাসনের লোক এখানে আছে না, আমাদের এখানে আমরা হেফাজতে আছি। রাজনৈতিক ছত্রছায়ায় চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ৩,০০০ একরের বেশি সরকারি খাস জমি দখলে নেয় কয়েকটি চক্র। দীর্ঘ ৩ যুগ ধরে চলে পাহাড় কেটে কোটি কোটি টাকার প্লট বাণিজ্য। বহিরাগতদের এনে গড়ে তোলা হয়েছিল দেশের ভেতরে ভয়ঙ্কর এক রাজ্য। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। তীব্র হচ্ছে জ্বালানি সংকট, ঝুঁকিতে বিদ্যুৎ খাত। লোডশেডিং মোকাবেলায় এখন বড় ভরসা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, কিন্তু দেশের বৃহৎ প্রকল্পগুলোর একটি পটুয়াখালীর RNPL তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ প্রায় 7 মাস। তবে দীর্ঘ জটিলতার পর শুরু হয়েছে কয়লা সরবরাহ। শিগগিরই কেন্দ্রটি চালুর আশা কর্তৃপক্ষের। শিকদার জাবির হোসেনের রিপোর্টে ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্পগুলোর একটি পটুয়াখালীর RNPL তাপবিদ্যুৎ কেন্দ্র। 2টি ইউনিটে 1320 মেগাওয়াট সক্ষমতার এই কয়লাভিত্তিক কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনে গেলেও গত 7 মাস ধরে বন্ধ রয়েছে। দীর্ঘমেয়াদী কয়লা সরবরাহ চুক্তির টেন্ডার জটিলতায় কয়লা আমদানি ব্যাহত হলে গত বছরের 11 নভেম্বর উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এদিকে বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির প্রভাবে চাপে পড়েছে দেশের জ্বালানি খাত। মধ্যপ্রাচ্যের উত্তেজনায় তেল ও LNGর দাম বেড়েছে, সরবরাহ হয়ে উঠেছে অনিশ্চিত। বর্তমানে দেশের প্রায় 40% বিদ্যুৎ আসে গ্যাস থেকে, আর তেল ভিত্তিক উৎপাদন থেকে প্রায় 17%। অথচ এই দুই খাতই এখন ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। এই প্রেক্ষাপটে স্থিতিশীল বিকল্প হিসেবে সামনে আসছে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন। দেশে কয়লাভিত্তিক কেন্দ্রগুলোর মোট সক্ষমতা 6 থেকে 7,000 মেগাওয়াট হলেও বাস্তবে উৎপাদন হচ্ছে প্রায় 4,500 থেকে 5,000 মেগাওয়াট। বিশেষজ্ঞরা বলছেন কয়লাভিত্তিক কেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় চালু করা গেলে গ্রীষ্মকালীন বিদ্যুৎ সংকট অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এমন বাস্তবতায় গুরুত্ব বাড়ছে RNPL এর। অস্থায়ী চুক্তির মাধ্যমে ইন্দোনেশিয়া থেকে আনা হচ্ছে 12 লাখ মেট্রিক টন কয়লা। এই কয়লা দিয়ে কেন্দ্রটির 2টি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালালে 3.5 মাসেরও বেশি সময় উৎপাদন সচল রাখা সম্ভব। কর্তৃপক্ষ জানিয়েছে ইতিমধ্যে কয়লাবাহী একটি জাহাজ পৌঁছেছে, আরও কয়েকটি জাহাজ আসার পথে। পর্যাপ্ত মজুত নিশ্চিত করে চলতি মাসেই চালু করা হবে কেন্দ্রটি। কয়লা সংকট ছিল, যার কারণে কিছুদিন আমাদের ইউনিটগুলো বন্ধ ছিল। এখন এটি সমাধান হয়ে গেছে। একটা ভেসেল অলরেডি আমরা হাতে পেয়েছি, আরও কিছু ভেসেল আসতেছে। পর্যাপ্ত মজুদ সাপেক্ষে আশা করছি এপ্রিলের মধ্যে আমরা এটা চালু করতে পারবো। ইরান ইসরায়েল উত্তেজনার প্রভাব থাকলেও কয়লা আমদানিতে সরাসরি ঝুঁকি তুলনামূলক কম, কারণ বাংলাদেশের প্রধান সরবরাহকারী দেশ ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া যুদ্ধক্ষেত্রের বাইরে। বিশেষজ্ঞদের মতে বর্তমান জ্বালানি সংকটে কয়লাভিত্তিক বিদ্যুৎই তুলনামূলক স্থিতিশীল বিকল্প। তাই দ্রুত RNPL-কে পূর্ণ উৎপাদনে আনা এখন জরুরি। প্রতিদিন 12 থেকে 13,000 মেট্রিক টন কয়লা ব্যবহার করে 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম RNPL, আর তা দিয়েই দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় 10 ভাগ পূরণ করতে পারবে এই কেন্দ্রটি। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। বন্ধ হয়ে গেছে 36 কোটি টাকা ব্যয়ে নির্মিত রেলের ডিজিটাল ওয়াশিং প্ল্যান্ট। তাই অতিরিক্ত খরচে ম্যানুয়াল পদ্ধতিতেই ট্রেন ধোয়া মোছার কাজ চলছে ঠিকাদার প্রতিষ্ঠান দিয়েই। ওয়াশিং প্ল্যান্ট কাজে লাগাতে নতুন প্রকল্প চান রেলের মহাপরিচালক। তবে একে রেলের চরম গাফিলতি আখ্যা দিয়ে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার পরামর্শ যোগাযোগ বিশেষজ্ঞের। নাজমুস সালেহিনের রিপোর্ট। 1.5 ঘন্টার বদলে মাত্র 10 মিনিটে সম্পূর্ণ একটি ট্রেন পরিষ্কারের লক্ষ্যে ঢাকার কমলাপুর ও রাজশাহী রেল স্টেশনে চালু হয় 2টি আধুনিক ওয়াশিং প্ল্যান্ট। এখন আমরা 10 মিনিটে এটা স্কিপ করে গিয়ে আমরা আবার ট্রেনটা সার্ভিসে দিতে পারব। 2021 সালে কার্যক্রম শুরুর 2 বছরের মধ্যে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া ওয়াশিং প্ল্যান্ট এখন ভোগান্তির কারণ বলছেন রেল কর্মীরা। 2 বছর যাবত বন্ধ আছে। 2-3 বার করে কাজ করতে হয়, একবারে পুরোপুরি কমপ্লিট হয় না।
ট্রেন ধোয়া মোছার কাজ চলছে পাশের ওয়াশপিটে সনাতন পদ্ধতিতে। পরিচ্ছন্ন কর্মীরা বলছেন ট্রেনের ভেতরে বাইরে পরিষ্কার করতে পারে না এই ওয়াশিং প্ল্যান্ট, উল্টো এতে তাদের কাজ বেড়েছে 3 গুণ আর ব্যয় হয় অতিরিক্ত সময়। তাই ওয়াশিং প্ল্যান্ট ব্যবহার করতে চান না তারা। ওটা আপনি মনে করেন খালি বাইর সাইডে ওয়াশ করে, ভিতরে তার কাজ করে না, ভিতরে আমাকে ভালো করে পরিষ্কার করতে হয়। ওয়াশিং প্ল্যানে ওয়াশ ধরলে ওই কাজটা আরও বেশি কষ্ট হয়। এমন কি হয়, মানে পানি ঢুকে বেশি, কাজটা আরও দেরি হয় বেশি। কমলাপুর রেলওয়ে স্টেশনের চিফ ইয়ার্ড মাস্টার বলছেন, ভুল জায়গা নির্বাচন, স্থান স্বল্পতা আর কারিগরি ব্যর্থতায় কাজে লাগেনি ওয়াশিং প্ল্যান্ট। ওয়াশিং প্ল্যান্টটা ভুল জায়গায় স্থাপন করা হয়েছে। এমন জায়গায় বসছে আমাদেরকে একবার ওয়াশপিটে স্থাপন করা লাগে, ওখানে পেছন দিয়ে আবার একটা ইঞ্জিন নিয়ে টাইনা নিয়ে উপর গ্যান্ডের সাইডে ওইটা আবার পুশব্যাক করে জায়গায় টাইনা নিয়ে আবার ওয়াশপিটে স্থাপন করা লাগে। এক কাজ আমার দেখা যায় 4 বার করা লাগে। ত্রুটি স্বীকার করে রেল মহাপরিচালক বলছেন, পূর্ণাঙ্গ সেবা পেতে দরকার নতুন প্রকল্প। তবে একে চরম গাফিলতি আখ্যা দিয়ে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার পরামর্শ বিশ্লেষকের। যদি আমরা একই লাইনে করতে পারতাম বা এখনও যদি ইয়ার্ডকে রিমডেলিং করে লেআউটটা যদি আমরা চেঞ্জ করে একই লাইনে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের এটা ব্যবহার করা ইজি হবে। প্রকল্প সংশ্লিষ্ট যারা আছেন তাদের এই দায় নিতে হবে। তারা তো বিদেশে ভ্রমণ করেছেন, তারা তো দেখেছেন এটা কোন ক্ষেত্রে কিভাবে বসাতে হয়, কিভাবে কাজ করে, দেখে এসে তো এটা করেছেন। এটা আসলে মার্জনা করার কোনো সুযোগ নাই। আমি মনে করছি এটা আসলে একটা বিরাট অপরাধ। রেলের অব্যবস্থাপনা, দুর্নীতি বন্ধে সরকারকে এখন থেকেই নজর দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। এ যেন মগের মুল্লুক। 36 কোটি টাকা ব্যয়ে কোনো সমীক্ষা ছাড়াই বসানো হলো 2টি ডিজিটাল ওয়াশিং প্ল্যান্ট। পরে জানা গেল তা বসেছে ভুল জায়গায়, ফলে সেবা দিতে না পারায় তা বন্ধ করে দেওয়া হয়েছে। খোদ রেল কর্মকর্তারাই বলছেন, এই প্রকল্পের সুফল পেতে হলে নিতে হবে আরও একটি প্রকল্প। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এমন অপরিকল্পিত ব্যয়ের কারণেই ডুবতে বসেছে রেল। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। পাবনায় ছাত্রদল সদস্যকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ঈশ্বরদীর সারা গোপালপুর এলাকায় ছাত্রদল সদস্য ইমরান হোসেন সোহাগ বন্ধুদের নিয়ে রেল লাইনের পাশে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় সন্ত্রাসীরা মুখে কালো কাপড় বেঁধে এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় কয়েকটি গুলির শব্দ শোনা যায় বলে জানান স্থানীয়রা। ঘটনাস্থলেই মারা যায় সোহাগ। তিনি উপজেলা ছাত্রদলের সদস্য ছিলেন। কারা কি কারণে তাকে হত্যা করেছে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। দেশের বাইরের খবর। ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ও হাউথি বিদ্রোহীরা। হামলা হয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ইরাকের বিভিন্ন মার্কিন প্রতিষ্ঠান ও কূটনৈতিক স্থাপনা লক্ষ্য করে। এর মধ্যে পারস্য উপসাগরে ক্ষেপণাস্ত্রের একটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে IRGC। অন্যদিকে ইরানেও হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সামরিক শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী মুক্ত করার মার্কিন পরিকল্পনাকে অবাস্তব বলে উড়িয়ে দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেম সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে। ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগের দাবি, পেতাহ তিভকা শহরে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের সামরিক বাহিনী বড় সাফল্যের দাবি করেছে। পারস্য উপসাগরের কেশম দ্বীপের কাছে শত্রুপক্ষের একটি যুদ্ধ বিমান ভূপাতিত করার কথা জানিয়েছে IRGC। দুবাইয়ে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল এবং বাহরাইনে আমাজনের ডেটা সেন্টারেও সাইবার ও অবকাঠামোগত হামলার দাবি করেছে তারা। অন্যদিকে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত মার্কিন কূটনৈতিক ও লজিস্টিক সেন্টার লক্ষ্য করে চালানো হয়েছে শক্তিশালী ড্রোন হামলা। এতে ওই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে গোষ্ঠীটি। এদিকে ইরানের অভ্যন্তরে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আলবোর্জ প্রদেশের কারাজ শহরের নির্মাণাধীন B1 ব্রিজে চালানো ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়েছে। আহত হয়েছেন অনেক বেসামরিক নাগরিক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই হামলাকে শত্রুর নৈতিক পরাজয় হিসেবে আখ্যা দিয়েছেন। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ঘিরে আন্তর্জাতিক মহলে দেখা দিয়েছে চরম উদ্বেগ। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো সামরিক শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী বন্ধ করার মার্কিন পরিকল্পনাকে অবাস্তব বলে উড়িয়ে দিয়েছেন। তবে ট্রাম্প প্রশাসন তাদের অবস্থানে অনড় রয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের বিমান ও নৌবাহিনী এবং মিসাইল সক্ষমতা পুরোপুরি ধ্বংস করার লক্ষ্যের কাছাকাছি রয়েছে বলেও দাবি তাদের। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বার্তা সংস্থা রয়টার্স জানায়, পেন্টাগনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে বৃহস্পতিবার মার্কিন সেনা প্রধানকে বরখাস্ত করা হয়, যদিও পেন্টাগন বিষয়টিকে অবসর হিসেবে উল্লেখ করেছে। তারা জানিয়েছে 41তম আর্মি চিফ অব স্টাফ র্যান্ডি জর্জ অবিলম্বে অবসরে যাচ্ছেন, তবে তার মেয়াদ আরও 1 বছরেরও বেশি সময় বাকি ছিল। জেনারেল জর্জের হঠাৎ বিদায়ের কোনো সুনির্দিষ্ট কারণ জানায়নি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। Beginning this October, we'll start reducing the active component by another 40, driven by fiscal constraints resulting. দেখছেন সময় সংবাদ। খেলার খবর। অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপার মঞ্চে উত্তাপ ছড়াচ্ছে বাংলাদেশ ও ভারত দ্বৈরথ। ট্রাইব্রেকার নয়, নির্ধারিত 90 মিনিটেই ভারতের যুবাদের হারিয়ে ট্রফি জিততে চান লাল সবুজ কোচ মার্ক কক্স। অতীতের তিক্ত স্মৃতির কথা মাথায় রেখে প্রতিপক্ষকে নিয়ে বাড়তি সতর্ক অধিনায়ক মিঠু চৌধুরী। এ ম্যাচের টিকিট নিয়ে ব্যাপক চাহিদা প্রবাসী বাংলাদেশি দর্শকদের মাঝে। মালের ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 9টায়। খন্দকার ওমর ফারুকের ছবিতে থাকছে বিস্তারিত। একটা ট্রফি, ভারত বাংলাদেশ দুই অধিনায়কেরই চাওয়া কাঙ্ক্ষিত এই ট্রফি। সাফ অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়নশিপের শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশ ও ভারত। শিরোপার মঞ্চে তাই যোগ্য হয়েই নামছে এ দুই দল। আসরের ভেন্যু মালদ্বীপে প্রায় 1 লাখ বাংলাদেশির বসবাস। ম্যাচের আগে অনুশীলনে বাংলাদেশ দলকে উৎসাহ যোগানোর পাশাপাশি তাদের অনুশীলন দেখতে ছুটে যান প্রবাসী বাঙালিরা। সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন রোডান সুলিভান ও ডেকলান সুলিভান। সবার চাওয়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দ্বীপ রাষ্ট্রটিতে তাদের চোখ ধাঁধালো নৈপুণ্য উপহার দেবে লাল সবুজ। সমর্থকদের হৃদয়ের এই ব্যাকুলতা জানে পুরো বাংলাদেশ দল, তাই তো তাদের জয় উপহার দিয়েই মাঠ ছাড়তে চায় মার্ক কক্সের দল। প্রতিপক্ষ ভারত বলেই বাড়তি সতর্ক লাল সবুজ, কারণ বয়স ভিত্তিক পর্যায়ে একাধিকবার ভারতের কাছে ফাইনালের মঞ্চে স্বপ্ন ভাঙার কষ্ট নিয়ে ফিরতে হয়েছিল লাল সবুজকে। এবার তাই মালদ্বীপের ফাইনালে দাঁত ভাঙা জবাব দিতে চান বাংলাদেশ অধিনায়ক, জিততে চান শিরোপা। প্রতিপক্ষ যখন ভারত হয় তখন আমাদের ভিতরে একটু অন্য কিছু কাজ করে। আমরা মনে করি তারা আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী সবসময়। আমি মনে করি, আমার টিমমেটরা মনে করে, তার এগেনস্টে খেলা মানে আমরা আমাদের সবটুকু দিয়ে লড়ার ট্রাই করি। লাল কার্ডের কারণে নেপালের বিপক্ষে ম্যাচে ডাগ আউটে থাকতে পারেননি কোচ মার্ক কক্স। এবার ফাইনালে সেরাটা দিয়ে ইতিবাচক পারফর্ম করবে ফুটবলাররা, এমনটাই আশা তার। বড় কোনো ইনজুরি না থাকায় স্বস্তি কোচের। ভারত খুব শক্তিশালী দল, তারাও আমাদের মতো একটা শক্তিশালী দলের বিপক্ষে খেলবে। আমার ফুটবলাররা জানে তাদের কাজটা কি, মাঠে সেটাই তারা করবে। একজন ইংরেজ হিসেবে আমি পেনাল্টি শুটআউটে ম্যাচ যাক সেটা চাই না। আশা করি নির্ধারিত 90 মিনিটেই আমরা ভারতকে হারিয়ে শিরোপা জিততে পারবো। আসর জুড়েই টিকিটের লম্বা লাইন ছিল প্রবাসী বাংলাদেশিদের। ফাইনালের আগেও দেখা গেছে টিকিটের জন্য সে একই চিত্র। সমর্থকদের আশা, শিরোপা নিয়েই মালদ্বীপ থেকে দেশে ফিরবে বাংলাদেশ। আমরা এখানে টিকিট নেওয়ার জন্য আসছি, অনেক লোকের সমাগম। মালদ্বীপে প্রায় 1 লক্ষ বাংলাদেশি আছি। আমরা সবাই আশাবাদী যে এই ম্যাচ আমরা অবশ্যই সুন্দরভাবে জিতব। 2024 সালে একবার অনূর্ধ্ব 20 পর্যায়ে সাফের শিরোপা জয় করেছিল বাংলাদেশ। পারভিন আক্তার, সময় সংবাদ। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এসবের বাণিজ্যের সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলী। ধন্যবাদ মিসবাহ। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।